আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজ আমি যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষার পরিধি, অর্থাৎ স্কোপ অফ এডুকেশন অ্যাজ এ স্টাডিজ। তো এবার দেখে নেওয়া যাক যে এই শিক্ষার পরিধি কি কি রয়েছে শিক্ষার পরিধিতে। প্রথমেই আমি বলবো যে শিক্ষাবিজ্ঞান এই মুহূর্তে সোশ্যাল সায়েন্স গ্রুপের একটা অন্যতম একটা ডিসিপ্লিন। যেমন আমরা যদি বলি যে সোশ্যাল সায়েন্সের যে সমস্ত ডিসিপ্লিনগুলো রয়েছে, যেমন পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান বা যে সমস্ত বা অ্যানথ্রোপোলজি, তো এগুলোর মধ্যে অন্যতম হিসেবে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে শিক্ষাবিজ্ঞান। এখন কথা হচ্ছে যে এই শিক্ষাবিজ্ঞান বিষয়টি, এডুকেশন অ্যাজ এ স্টাডিজ, এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো তার পরিধি এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, কারণ এর ব্যাপ্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে যদি আমি শিক্ষাবিজ্ঞানের গুরুত্ব বা যদি এর স্কোপটা দেখি, তাহলে কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। এবং কোন কোন এরিয়াগুলো বেড়েছে এবং কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই শিক্ষাবিজ্ঞান, আজকে এই পরিধির মধ্যে কিন্তু সেই আলোচনাটা আমি রাখব। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য তার যে বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য, অর্থাৎ মানুষের যে ইন্টেলেক্ট, তার যে বুদ্ধি, তার যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, সেটা মানুষ যেমন যুগের পর যুগ ধারাবাহিকভাবে তার উন্নতি ঘটিয়ে চলেছে, সেই উন্নয়নটাকে পরবর্তী প্রজন্মের কাছে স্থানান্তরিত করা, সেটাকে সঞ্চালিত করাও কিন্তু শিক্ষার একটা অন্যতম কাজ। তাই আজকে আমরা এখানে বলেছি যে বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং মানুষের যে কল্যাণ, মানুষের যে ওয়েলফেয়ার এবং ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে কিন্তু এই শিক্ষা। শিক্ষা মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ যা জৈবিক, সমাজতাত্ত্বিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক দিকগুলোকে অন্তর্ভুক্ত করে। তাহলে এবার কথা হচ্ছে যে মানুষের বেঁচে থাকতে গেলে তার বিভিন্ন দিক রয়েছে। শুধুমাত্র তার যে ফিজিওলজিক্যাল নিড ফুলফিল করাই নয়, অর্থাৎ তার যে শারীরিক যে চাহিদা সেটাই নিবারণ করা নয়, তার পাশাপাশি মানুষের বেঁচে থাকতে গেলে তার বিভিন্ন রকমের বিকাশ দরকার হয়। যেমন মানুষের একটা আধ্যাত্মিক নিড রয়েছে, মানুষের একটা সমাজতাত্ত্বিক নিড রয়েছে, মানুষের এই যে বিভিন্ন রকমের নিডগুলো, মানুষের একটা সাংস্কৃতিক নিড রয়েছে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখে নেওয়া যায় যে শিক্ষার লক্ষ্য, অর্থাৎ তাহলে শিক্ষার লক্ষ্য আমরা খুব সহজেই আমরা অনুধাবন করতে পারি। আমরা বুঝতে পারি যে শিক্ষার লক্ষ্য তাহলে কী হওয়া উচিত। শিক্ষার লক্ষ্য হলো মানুষের সম্ভাবনাকে সর্বাধিকতর করা এবং একটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক, পরিপক্ক এবং যোগ্য প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা হিসেবে তাকে বিকাশ করা। এবং এরপরে যদি আমরা দেখি যে শিক্ষা একটা ধারাবাহিকভাবে নতুন ধারণা এবং জ্ঞান প্রচারের মাধ্যমে মনকে একটা রূপ দেয়, অর্থাৎ মানুষকে তৈরি করে। তাহলে এই শিক্ষাটা কি শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট প্রজন্মের মধ্যেই কি সীমাবদ্ধ থাকে? এই প্রশ্নগুলো কিন্তু আসে এই আলোচনা করতে গেলে। সেটা কিন্তু কখনোই নয়। শিক্ষা সেদিক থেকে একটা ধারাবাহিক প্রক্রিয়া, কারণ মানুষের যে জয়যাত্রা, মানুষের যে সৃজনশীলতা, সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কখনোই সীমাবদ্ধ নয়। এটা যবে থেকে আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের সিভিলাইজেশনের যে শুরুটা হয়েছে, তবে থেকে যদি বর্তমান সময়ে আমরা দেখি, তাহলে দেখব যে এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং আমরা এই ভূমিকার ক্ষেত্রে যদি সর্বশেষ বিষয়টা দেখি, তাহলে এরকম দাঁড়ায় যে সঠিক শিক্ষা সামাজিক মিথস্ক্রিয়া, মানসিক বৃদ্ধি, শারীরিক সচেতনতা, নান্দনিক সচেতনতা এবং আধ্যাত্মিক প্রতিক্রিয়ার মতো ক্ষেত্রে সম্মিলিত অগ্রগতি এবং উন্নতির জন্য সচেতনভাবে প্রচেষ্টা করতে পারে। তাহলে আমি যদি সর্বশেষ এই ভূমিকার ক্ষেত্রে বলি, অর্থাৎ সেখানে এই যে এডুকেশন কিন্তু বর্তমানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ,
কেন আমরা হলিস্টিক অ্যাপ্রোচ বলছি? কারণ একটা মানুষের যে সামগ্রিক উন্নতি অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট, সে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু সর্বতোভাবে কাজ করে। সে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? অলরাউন্ড ডেভেলপমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে তার সামাজিক মানুষ হিসেবে সমাজে যে অন্যান্য মানুষগুলো রয়েছে তার সাথে তার ইন্টারাকশনটা কেমন হয়, তার সামাজিক মিথস্ক্রিয়া কেমন হয়, তার মানসিক বৃদ্ধি কেমন হয়, তার শারীরিক সচেতনতা কেমন রয়েছে, তার নান্দনিক সচেতনতা কেমন রয়েছে, তার তার যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রতিক্রিয়াগুলো কেমন রয়েছে। অর্থাৎ এই সম্মিলিত একটা উন্নয়ন বা একটা ডেভেলপমেন্টের কিন্তু লক্ষ্য নিয়ে কিন্তু শিক্ষা তার অগ্রগতি ঘটায়। অর্থাৎ শিক্ষার অন্যতম কাজ হচ্ছে একটা মানুষের হলিস্টিক বা অলরাউন্ড বা সামগ্রিক উন্নতি বা ডেভেলপমেন্ট। তাহলে এবার আমরা দেখি যে এই ভূমিকার মধ্য দিয়ে আমরা একটা মোটামুটি আন্দাজ করতে পারছি যে শিক্ষার পরিধি কেমন হতে পারে। এবার আমরা দেখে নেব যে সত্যি সত্যি শিক্ষার পরিধি কেমন হয়। শিক্ষার পরিধি আলোচনা করার আগে আমাদের শিক্ষার উদ্দেশ্য সম্পর্কেও একটু জ্ঞান লাভ হওয়া দরকার। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য তাহলে কি? আমরা আমাদের যে এইমাত্র যে স্লাইডটা আমি আলোচনা করছিলাম তার সঙ্গে সঙ্গতি রেখে যদি বলি তাহলে আমরা বলতে পারি যে শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান অর্জন করার কথা আমি বলেছি যে শিক্ষা ধারাবাহিকভাবে বা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে জ্ঞান আহরণ করতে থাকে। অর্থাৎ যুগ যুগ ধরে মানুষ এই জ্ঞানের অন্বেষণ করে চলেছে। তাহলে জ্ঞানের অন্বেষণ করার অন্যতম উদ্দেশ্য কি? জ্ঞানের অন্বেষণ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের যে অগ্রগতি, সে অগ্রগতি ঘটাতে গেলে সঠিক জ্ঞান দরকার। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, বর্তমান বিশ্বে অনেক ছোট ছোট দেশ রয়েছে, সেই দেশের জনসংখ্যা কিন্তু সংখ্যায় অনেক কম, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি তারা কিন্তু অনেক বড় বড় দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তারা মাথা উঁচু করে যুদ্ধ করছে। অনেক বড় বড় দেশের অর্থনীতির সঙ্গে তারা প্রতিযোগিতা করছে। তাহলে এই একটা ছোট দেশ, তার জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও তারা এটা কী করে সম্ভব হচ্ছে? আমরা যদি উদাহরণ হিসেবে বলি, যেমন হচ্ছে তাইওয়ান এশিয়ান একটা কান্ট্রি, সেখানে যদি আমরা তার অর্থনীতি দেখি, আমরা যদি সাউথ কোরিয়াকে দেখি তাহলে দেখব তারা কিন্তু অর্থনৈতিকগতভাবে ভীষণভাবে উন্নতি করেছে এবং তাদের দেশের নাগরিকদের যে জীবনযাত্রার গুণগত মান সেটা কিন্তু কোনো অংশে ইউরোপ বা যে সমস্ত ডেভেলপ কান্ট্রিগুলো রয়েছে তাদের থেকে কোনো অংশ কম নয়, বরঞ্চ বলা যায় তাদের থেকে অনেক ভালো। তাহলে এটা কি করে সম্ভব হলো? তাইওয়ানের সংখ্যা কিন্তু খুবই কম, ছোট্ট একটা দেশ। এরকম অনেক দেশ রয়েছে পৃথিবীতে, এটা সম্ভব হয়েছে কারণ তাদের উপযুক্ত জ্ঞান রয়েছে। তাহলে জ্ঞান মানুষের অগ্রগতির ক্ষেত্রে একটা অন্যতম একটা বিষয়, অন্যতম একটা ভিত্তি। আর সেই জ্ঞানের আহরণ করতে গেলে কিন্তু শিক্ষা ছাড়া কিছুতেই সম্ভব নয়। অর্থাৎ শিক্ষা পরিধির মূল উদ্দেশ্য হলো ব্যক্তিকে বিভিন্ন বিষয়ের জ্ঞান এবং তার বুদ্ধি দান করা। এটি তাকে দক্ষ এবং বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করতে সক্ষম করে। এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে একটা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন ভারতবর্ষ এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে বড় জনবহুল দেশ। তাহলে এই যে ভারতবর্ষে এত জনগণ, সেই জনগণ এই মুহূর্তে কিন্তু আমরা জনগণ, এই যে বর্ধিত জনগণ বা জনবহুল যে দেশ, সেই জন্য আমরা এটাকে কিন্তু একটা সম্পদ বলি, অর্থাৎ জনসম্পদ। তাহলে জনসম্পদ তখনই জনসম্পদ হয়ে ওঠে যখন প্রতিটি মানুষ তার উপযুক্ত জ্ঞান আহরণ করে, যখন প্রতিটি মানুষ তাদের যে বুদ্ধিমত্তা তার সঠিক ব্যবহার তারা তাদের কাজের ক্ষেত্রে করতে পারে, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়, তাদের এফিসিয়েন্সি হয়, তাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, তবেই তা আমরা বলতে পারি যে আমাদের দেশে যে জনবহুল জনসংখ্যা তাদেরকে আমরা সম্পদ হিসেবে আমরা কিন্তু তাদেরকে গ্রহণ করতে পারি। যদি না তাদেরকে আমরা সম্পদ তৈরি করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের অভিশাপ। কারণ জনসংখ্যা যদি অধিক হয় সেই তুলনায় কিন্তু সম্পদ অধিক নয়। তাহলে যে আমাদের বর্তমান যে সম্পদ রয়েছে তার একটা স্ক্যারিসিটি হতে পারে, তার একটা অভাব হতে পারে, যেটা কিন্তু আমাদের এই জনবহুল মানুষের জন্য চাহিদা নিবারণ করা সম্ভব হবে না। তাহলে জনবহুল দেশকে আরও শক্তিশালী করা যায় যদি তাদের জনগণকে জনসম্পদ হিসেবে গড়ে তোলা যায়। আর শিক্ষা হচ্ছে অন্যতম একটা ভিত্তি, যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমাদের যে জনবহুল যে জনগোষ্ঠী তাদেরকে আমরা একটা জনসম্পদে রূপান্তরিত করতে পারি। দ্বিতীয়ত হলো দক্ষতা বৃদ্ধি।
এই দক্ষতা বৃদ্ধি অনেকটাই কিন্তু জ্ঞান অর্জনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ শিক্ষা ব্যক্তির বিভিন্ন দক্ষতা এবং অক্ষমতা শনাক্ত করে এবং তার দক্ষতা বৃদ্ধি করে এটি তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আপনারা সকলেই জানেন বর্তমান বিশ্ব অর্থাৎ সেখানে আমরা নিজেদেরকে একজন বিশ্ব নাগরিক হিসেবে মনে করি। অর্থাৎ বিশ্বায়নের ফলে পৃথিবীর বিভিন্ন দেশের যে বিভিন্ন রকমের রিজিডিটি বা যে রেস্ট্রিকশানগুলো ছিল এবং যে একটা দেশের যে বিভিন্ন রকমের নিয়মকানুন সেগুলো অনেকটা শিথিল করা হয়েছে। ব্যবসা বাণিজ্য, মানুষের সামাজিক মেলামেশা, সেখানে কিন্তু রেস্ট্রিকশান কমে যাওয়ার ফলে অর্থনৈতিক ব্যবস্থা এখন কিন্তু কোনো একটা দেশের অর্থনীতি শুধুমাত্র সেই দেশের অর্থনীতির মধ্যে আবদ্ধ নেই, সেটা কিন্তু অনেকটাই সারা পৃথিবীর সঙ্গে একটা সংযোগ স্থাপন করার একটা সুযোগ তৈরি করেছে বিশ্বায়নের ফলে, গ্লোবালাইজেশনের ফলে, যার ফলে সারা পৃথিবীতেই কিন্তু এখন দক্ষ মানুষের খুব চাহিদা তৈরি হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের কোনো মানুষ যদি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে পারে তাহলে সারা পৃথিবীতেই কিন্তু তার কাজের একটা বাজার রয়েছে। আমরা যদি আমাদের আইআইটি যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন তাদের যদি আমরা বর্তমান দেখি তাহলে দেখব তারা বিদেশের অনেক ডেভেলপ কান্ট্রিতে অনেক বড় বড় জায়গায় কিন্তু তারা কর্মরত এবং সেখানে তাদেরকে অনেক হাই স্যালারি দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ তারা দক্ষ। তাহলে আমাদের যে যুব সমাজ তাদেরকে শিক্ষার মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা দক্ষ করে তুলতে পারি তাহলে কিন্তু তারা এমপ্লয়েড হতে পারে এবং তারা আমাদের দেশে অনেক রেমিটেন্স পাঠাতে পারে, অর্থাৎ তারা অনেক বিদেশি মুদ্রা পাঠাতে পারে। সেটা আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হলো শুধুমাত্র একটা মানুষের জ্ঞান অর্জন করলেই হবে না বা দক্ষ হলেই হবে না। অনেক সময় জ্ঞান অনেক সময় সঠিক কাজে ব্যবহার না হলে সেই জ্ঞান কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার জন্য, আমাদের দেশের জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। এরকম উদাহরণ আমরা অনেক দেখেছি যে অনেক ব্যক্তি জ্ঞান অর্জন করেছেন কিন্তু সেই জ্ঞানের সঠিক ব্যবহার তারা করেননি, তারা সেটাকে অনেক নেতিবাচকভাবে তার ব্যবহার করেছেন, যার ফলে এই মানব সভ্যতার অনেক ক্ষতিও করেছেন। তাহলে জ্ঞানের বিকাশের পাশাপাশি একটা মানুষের নৈতিক উন্নতি হওয়া দরকার। যদি নৈতিক উন্নতি ঘটানো না যায় তাহলে তার চরিত্র গঠন হয় না, আর চরিত্র গঠন না হলে সে জাতি এবং দেশকে কোনো উন্নতিতে সাহায্য করতে পারে না। তাহলে শিক্ষার অন্যতম উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, দক্ষতা বৃদ্ধি নয়, তার পাশাপাশি তার চরিত্র গঠন। অর্থাৎ শিক্ষা ব্যক্তির মনোভাব, মূল্যবোধ এবং আচরণ গড়ে তোলে। অর্থাৎ এটি সৎ এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করতে সাহায্য করে। তাহলে শিক্ষার উদ্দেশ্যটা আমাদের যে আজকে যে স্কোপ নিয়ে যে আলোচনা আমরা করছি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখে নেওয়া যাক শিক্ষার যে পরিধি, সেই পরিধিতে আলোচনায় যাওয়ার আগে আমাদের শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে একটু আলোচনা হওয়া দরকার। শিক্ষা বিজ্ঞানের যে পর্যায় সেগুলো এখানে আমরা 4 ভাগে ভাগ করেছি। অর্থাৎ শিক্ষা একটা মানুষের জীবনে কি কি পর্যায়ে এটা সংগঠিত করা হয়। তা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। অর্থাৎ একজন শিশু তার পরিবার মধ্যে আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে তখন প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে সমাজের সঙ্গে তার একটা কিন্তু সম্পর্ক তৈরি হতে থাকে। অর্থাৎ তাকে আমরা সমাজের একজন বৃহত্তর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথমেই তাকে আমরা প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে আমরা তার জীবনযাত্রা শুরু করি। সেখানে সে মানুষ হতে গেলে তার যে স্বাভাবিক যে সমস্ত দক্ষতা অর্জন করা দরকার সেগুলোর বিকাশ হতে থাকে এবং আস্তে আস্তে যখন তার প্রাথমিক শিক্ষা শেষ হয় তারপরে সে মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্ত হয়। মাধ্যমিক শিক্ষা তার অনেক তার যে বয়স সে অনুযায়ী তার জ্ঞান, তার যে শারীরিক বিভিন্ন রকমের উন্নতি এবং এই ধরনের ডেভেলপমেন্টগুলোর মধ্য দিয়ে তার মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ হয় এবং তারপরে সে আস্তে আস্তে উচ্চশিক্ষায় প্রবেশ করে। উচ্চশিক্ষা তাকে একজন দক্ষ মানুষ, একজন দক্ষ গবেষক এবং একজন দক্ষতা সম্পন্ন এফিশিয়েন্ট মানুষ হিসেবে গড়ে তোলে এবং তারপরেই যে শিক্ষার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। অর্থাৎ শিক্ষাকে কিন্তু আমরা কোনোভাবেই কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা একটা নির্দিষ্ট পর্যায়ের মধ্যে আমরা কিন্তু কখনোই এটাকে সীমাবদ্ধ করতে পারি না। তার কারণ শিক্ষা ব্যবস্থাটা কখনোই কিন্তু একটা পর্যায়ের মধ্যে থাকে না। তার কারণ মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিনই শিখতে থাকে। তার কারণ বেঁচে থাকতে গেলে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যা থেকে সমাধান হতে গেলে তার কিন্তু শিক্ষা দরকার।
তাহলে আমরা বলতে পারি একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে যতদিন সে বেঁচে থাকে ততদিনই সে শিখতে থাকে। তাই শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে এটা আমরা জেনে নিলাম যে শিক্ষার বিভিন্ন পর্যায়গুলো কি কি রয়েছে। কারণ শিক্ষার এই পর্যায়গুলো আমাদের না জানলে আমরা শিক্ষার যে পরিধি যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু আমরা সমক্ষ জ্ঞান কিন্তু আমরা অর্জন করতে পারবো না। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে যে যেমন আমি আগেই বলেছি যে প্রাথমিক শিক্ষার আগেই কিন্তু আমাদের শিক্ষা শুরু হয়ে যায়। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটা প্রথাগত শিক্ষা, যেখানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমাদের শিক্ষা আরম্ভ হয়, কিন্তু তার আগে থেকেই আমাদের শিক্ষা আরম্ভ হয়, যেটা হচ্ছে আমাদের মায়ের হাত ধরে। আমাদের মা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক, যিনি প্রথম আমাদেরকে শিক্ষার আলোতে আলোকিত করেন। প্রথমত হচ্ছে আমাদের যে শিক্ষার প্রথম যে শুরুটা হয় সেটা হচ্ছে আমাদের মাতৃভাষার শিখনের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা মায়ের যে ভাষা, সেই মায়ের ভাষাই আমরা পৃথিবীকে চিনতে থাকি, আমরা পৃথিবীকে জানতে থাকি। তাই মাতৃভাষা মধ্য দিয়ে মায়ের মুখের যে ভাষা, সেখান থেকেই কিন্তু আমাদের অগ্রগতি শুরু হয়। তাই পরিবারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে। সেখানে প্রারম্ভিক শিক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ পরিবার শিশুর প্রারম্ভিক শিক্ষা, মূল্যবোধ এবং আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিশুর একজন সঠিক মানুষ রূপে পৃথিবীতে তার বিকাশ হওয়ার জন্য তার প্রাথমিক যে প্রারম্ভিক শিক্ষা, সেটা কিন্তু তার পরিবার থেকে শুরু হয়। দ্বিতীয়ত হলো সহায়তা এবং উৎসাহ, অর্থাৎ পরিবার শিক্ষার্থীকে তাদের সাধারণ কর্মকাণ্ড, অধ্যয়ন এবং সফরে সহায়তা করে এবং উৎসাহ প্রদান করে। অর্থাৎ পরিবার সবসময় একজন শিশুর পাশে থেকে তার বিকাশে সাহায্য করে। তৃতীয়ত হলো প্রেরণা দান করা, অর্থাৎ পরিবার শিক্ষার্থীকে তাদের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা এবং উৎসাহ দেয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো মানুষের জীবনে তার পরিবারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার কিন্তু তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পর্যায়ে তাকে কিন্তু সাহায্য করে। দ্বিতীয়ত আমি বলেছি যে পরিবার শুধুমাত্র নয়, আস্তে আস্তে যখন তারা বড় হতে থাকে, তাদের প্রারম্ভিক শিক্ষার পাশাপাশি তাদের আরেকটা বর্ধিত শিক্ষা কিন্তু শুরু হয়, যেটা হচ্ছে তার সমাজ। অর্থাৎ একটা বিদ্যালয়ের মধ্যে সে একটা ক্ষুদ্র সমাজকে কিন্তু পায়। সেখানে সমাজের বিভিন্ন স্তরের বাচ্চারা, সেখানে শিশুরা আসে এবং সেখানে সে সুযোগ পায় বিভিন্ন স্তরের মানুষের চিন্তাভাবনা জানার, বিভিন্ন স্তরের মানুষরা কেমন সেটা জানার, এবং এই বৃহত্তর সমাজ সম্পর্কে তার কিন্তু একটা জ্ঞান অর্জন হয়, যার ফলে সমাজের ভূমিকাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে সে একজন সামাজিক মানুষ রূপে নিজেকে আস্তে আস্তে সে গড়ে তোলে। অর্থাৎ এখানে সমাজসেবা মানে হচ্ছে একজন মানুষ হিসেবে আমরা একজন সমাজসেবক হিসেবে নিজেকে নিয়োজিত করি, নিজেকে তৈরি করি। কারণ আমি সমাজে বসবাস করতে গেলে আমি একা কখনোই বাঁচতে পারবো না, আমাকে সকলের তরে বাঁচতে হবে। অর্থাৎ আমি একজন মানুষ, সেখানে সমাজের যে অন্যান্য মানুষ রয়েছে তাদের উপরে নির্ভরশীল, তারাও আমার উপরে নির্ভরশীল। তাই এরকমভাবে কিন্তু সমাজে একে অপরের সাহায্যে আমরা এগিয়ে আসি এবং একটা বৃহত্তর সমাজ গড়ে তুলি এবং সেখানে আমরা স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকি। অর্থাৎ সমাজ শিক্ষার্থীদের নানাবিধ সমাজসেবা এবং প্রকল্পে অংশগ্রহণের সুযোগ প্রদান করে, যা তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। দ্বিতীয় হলো মূল্যবোধ রক্ষা করা। অর্থাৎ এই যে সমাজে আমরা সামাজিক মানুষ হিসেবে নিজেকে যে তৈরি করি বা নিজেকে যে আমরা নিয়োজিত করি, সেখানে তার অন্যতম কাজ হচ্ছে একটা মূল্যবোধ তৈরি হওয়া। অর্থাৎ এই সমাজ সম্পর্কে যদি মূল্যবোধ তৈরি না হয়, তাহলে কিন্তু আমরা সমাজের প্রতি দায়বদ্ধ থাকবো না। অর্থাৎ সমাজে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ নৈতিক এবং সমাজ বান্ধব মূল্যবোধ রক্ষা এবং প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার অন্যতম কাজ হচ্ছে সমাজের যে সমস্ত মূল্যবোধগুলো রয়েছে সেগুলো শিক্ষার মধ্যে তৈরি করা। দ্বিতীয়ত হলো প্রয়োজনীয় সম্পদ, অর্থাৎ সমাজে শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন সম্পদ এবং পরিকাঠামো, যেমন পুস্তকাগার অর্থাৎ লাইব্রেরি, টেকনোলজি, প্রযুক্তি এবং সুবিধা প্রদান করা।
অর্থাৎ একজন মানুষ সমাজে বসবাস করতে গেলে তার অনেক সম্পদের দরকার হয়, যেই সম্পদ সম্পর্কে তার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত দরকার, যেটা শিক্ষার মধ্য দিয়ে আস্তে আস্তে তার গড়ে ওঠে। দ্বিতীয়ত হলো সুযোগ সৃষ্টি, অর্থাৎ সমাজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ এবং প্রকল্প তৈরি করে, যা তাদের দক্ষতা এবং ক্ষমতা বিকাশে সহায়তা করে। অর্থাৎ এখানে সমাজের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজ এবং শিক্ষা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সংস্কৃতির প্রভাব, অর্থাৎ কালচার মানুষের জীবনে ওতপ্রোতভাবে মিলেমিশে রয়েছে এই কালচার, অর্থাৎ শিক্ষার প্রকৃতি এবং প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন সংস্কৃতি এবং প্রথা বিভিন্ন শিক্ষা নীতি ও পদ্ধতি তৈরি করে, এবং এখানে মাধ্যম এবং ভাষা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে সংস্কৃতি শিক্ষার মাধ্যম এবং ভাষার ব্যবহার নির্ধারণ করে, যা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা তৃতীয়ত বলতে পারি মূল্যবোধ এবং আচরণ, অর্থাৎ সংস্কৃতি শিক্ষার্থীদের মূল্যবোধ, আচরণ এবং জীবনযাপন ধারা গড়ে তোলে। এটি তাদের চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দেখব যে শিক্ষার নানামুখী দিক, কারণ এই শিক্ষার নানামুখী দিক কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে যে শিক্ষার পরিধি কতটা বিস্তৃত। সেখানে প্রথমত রয়েছে অধ্যয়ন মানে হচ্ছে যে জ্ঞান অর্জন করা, অর্থাৎ শিক্ষা ব্যক্তির জ্ঞান এবং দক্ষতা অর্জনের প্রক্রিয়া। এটি বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফর্মাল শিক্ষার মধ্য দিয়ে হয়ে থাকে, যেটা আমি বিভিন্ন পর্যায়গুলোতে আলোচনা করেছি, যে প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষার মধ্য দিয়ে তার একটা অগ্রগতি ঘটে। দ্বিতীয়ত হলো প্রশিক্ষণ, অর্থাৎ শিক্ষা পাশাপাশি একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে বিভিন্ন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি, সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা দক্ষ হয়ে উঠি এবং সমাজ আমাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে। তৃতীয় হলো নৈতিক শিক্ষা, অর্থাৎ শিক্ষা ব্যক্তির মননশীলতা, আত্মবিশ্বাস এবং চরিত্র গঠনের একটা প্রক্রিয়া, যা সংস্কৃতির মাধ্যমে ঘটে থাকে। তৃতীয়ত হলো জীবন দর্শন, শিক্ষা ব্যক্তির জীবন দর্শন, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাপন ধারার বিকাশের প্রক্রিয়া। এটি বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে, অর্থাৎ আমাদের জীবন সম্পর্কে একটা দর্শন রয়েছে, সেই দর্শন মেনে আমরা জীবন পরিচালিত করি। প্রত্যেকের মানুষের জীবনে একটা দর্শন থাকা দরকার, এবং সেই দর্শনটা যেন সমাজ উপযোগী দর্শন হয়, সেই দর্শনটা যেন আমাদের সমাজের কল্যাণকর দর্শন হয়। কারণ অনেক দর্শন আমরা দেখতে পাই যেগুলো মানুষের ধ্বংসের দর্শন, সেটা যেন আবার আমাদের মধ্যে না আসে। তাই সেই জীবন দর্শন যেন এমন হয় যেটা ইতিবাচক হয়। এই হচ্ছে শিক্ষার নানাবিধ দিক। এখন আমরা যে আলোচনার কথা আজকে এখানে বলেছি, যে শিক্ষার পরিধি তাহলে কেমন হবে, ইতিমধ্যেই এই আলোচনা থেকে আমরা কিন্তু একটা ধারণা ইতিমধ্যেই আমরা পেয়েছি যে শিক্ষার পরিধি তাহলে কেমন হতে পারে। তাহলে শিক্ষার পরিধি হচ্ছে জ্ঞানের সংরক্ষণ, জ্ঞানের উন্নয়ন এবং জ্ঞানের সঞ্চালন। আমরা খুব সহজে যদি এটাকে চিন্তাভাবনা করি, তাহলে দেখব যে এখানে কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে আমি জ্ঞান আহরণের কথা খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি। বিশেষ করে আমি কিছু দেশের উদাহরণও দিয়েছি, যে সেই সমস্ত দেশগুলো ছোট হলেও তারা কিভাবে জ্ঞানের বিকাশ করে, জ্ঞানকে নার্চার করে এবং জ্ঞান আহরণ করে, এবং সেই জ্ঞানের সঞ্চালনের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক ব্যবস্থা, তাদের প্রযুক্তিগত ব্যবস্থা কত সুন্দর হয়েছে, এবং তারা ছোট্ট দেশ হলেও সারা পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে আছে। তাহলে শিক্ষার পরিধি আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো উঠে আসছে সেটা হলো যে প্রয়োগমূলক শিক্ষাবিজ্ঞান শুধুমাত্র কোনো একটা থিওরিটিক্যাল বিজ্ঞান হিসেবে কিন্তু আজকের ডেটে নেই, এর অনেক প্রয়োগমূলক দিক কিন্তু উঠে এসেছে। তাই শিক্ষাবিজ্ঞানকে আমরা একটা প্রয়োগমূলক বিজ্ঞান হিসেবে অনেক সময় দেখতে পাই। শিক্ষার দার্শনিক ভিত্তি রয়েছে, অর্থাৎ একটা মানুষের জীবন দর্শনের কথা আমি বলেছি, যে সেই জীবন দর্শন যেন একটা ইতিবাচক জীবন দর্শন হয়, এবং সেই ইতিবাচক জীবন দর্শন মানুষকে একটা সুন্দর জীবন গড়ে তুলতে সাহায্য করে। কিন্তু সেখানে যদি নেতিবাচক হয়, তাহলে সেটা শুধু মানুষকে ক্ষতিগ্রস্ত নয়, সমাজেরও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শিক্ষার দার্শনিক ভিত্তি কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেটা মানুষকে একটা জীবন দর্শন ঘটাতে সাহায্য করে। তারপরে রয়েছে মানুষের সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ যে হলিস্টিক যে ডেভেলপমেন্টের কথা আমি বলেছি, যে শিক্ষা শুধুমাত্র কোনো একটা জ্ঞান অর্জনই নয়, শিক্ষা মানুষের
বিভিন্ন সামগ্রিক যে উন্নয়ন দরকার সেই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখানে সেই হলিস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু শিক্ষা বিজ্ঞানের ব্যবহার রয়েছে। এবং ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং সঞ্চালন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে সংস্কৃতি কেন দরকার মানুষের বেঁচে থাকার জন্য। কারণ সংস্কৃতি মানুষকে একটা নির্দিষ্ট মূল্যবোধ, একটা নির্দিষ্ট নীতি নৈতিকতা গঠনে সাহায্য করে, যেটা একটা সমাজের একটা স্টেবিলিটি, সমাজের একটা ধারাবাহিকতা এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই সংস্কৃতির সংরক্ষণ অর্থাৎ এটাকে প্রিজার্ভ করা এবং তার ট্রান্সমিশন করা অন্য জেনারেশনের কাছে, এটাও কিন্তু শিক্ষা করে থাকে। এবং শিক্ষা মনোবিজ্ঞান এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষার পরিধির মধ্যে। তার কারণ মানুষ তার যে মনের যে বিভিন্ন রকমের জটিলতা, সেগুলোকে যদি সে সহজে সেগুলোর সঙ্গে ডিল করতে না পারে, তাহলে অনেক সময় আমরা দেখি যে মানসিক রোগগ্রস্ততা হলে সে কিন্তু সমাজের একজন কাঙ্ক্ষিত মানুষ হিসেবে আর থাকতে পারে না। কারণ সে সমাজকে কোনো রকমের কন্ট্রিবিউট করতে পারে না, সে সমাজের ক্ষতিই করে থাকে। তাই সমাজে বেঁচে থাকতে গেলে একজন মানুষকে যেমন সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে হয়, তেমনি তার মানসিক একটা বিকাশ হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আজকে শিক্ষা বিজ্ঞানের মধ্যে রয়েছে রাজনীতি এবং অর্থনীতি। আমরা সকলেই জানি যে আমরা হচ্ছি উই আর দ্য পলিটিক্যাল বিং, উই আর দ্য সোশ্যাল বিং। সো আমাদেরকে যদি একটা সুস্থ সমাজ গঠন করতে হয়, তার একটা সুস্থ রাজনীতি থাকা দরকার। এবং শিক্ষা বিজ্ঞান কিন্তু অন্যতম ভূমিকা পালন করে এই রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো সঙ্গতি বিধান। এই মুহূর্তে আমরা যদি বুদ্ধির বিবেচনা করি এবং আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা সময় বলা হতো যে যারা খুব ভালো অঙ্ক করতে পারে, যারা খুব ভালো ভাষা জ্ঞান যাদের রয়েছে, তারাই হচ্ছে বুদ্ধিমান। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষার বা বুদ্ধির যে সংজ্ঞা, সেটা কিন্তু কিছুটা হলেও বদলেছে। তারপরে রয়েছে পরিবেশ শিক্ষা। আমরা সকলেই জানি যে আমাদের পরিবেশ কিন্তু আজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মানুষ তার বেঁচে থাকার জন্য পরিবেশের উপরে তার যে অত্যাচার, পরিবেশের উপর তার যে লোভ, সেই লোভের কারণে পরিবেশ কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত। এবং এটা হচ্ছে লক্ষ্য নির্ভর, অর্থাৎ এখানে একটা অবজেক্টিভ থাকে এবং সেই অনুযায়ী এটা পরিচালিত হয়। দ্বিতীয়ত হলো মূল্যবোধের শিক্ষা। ইতিমধ্যেই আলোচনার মধ্যে উঠে এসেছে যে মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ এবং সে একটা সংস্কৃতির সঞ্চালনের মধ্য দিয়ে কিভাবে আমরা মূল্যবোধকে সঞ্চারিত করি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। তারপরে রয়েছে বিশেষ যোগ্যতা সম্পন্ন শিশুর শিক্ষা, অর্থাৎ যারা স্পেশাল চিলড্রেন বা যারা দিব্যান চিলড্রেন, যারা বিশেষভাবে যোগ্যতা সম্পন্ন, তাদের শিক্ষার জন্য কিন্তু এখানে নানান ধরনের বিষয় উঠে এসেছে, যেগুলো শিক্ষা বিজ্ঞানেরই অন্যতম একটা বিষয়, যেটা আমরা কখনো স্পেশাল এডুকেশন, কখনো ইন্টিগ্রেটেড এডুকেশন, কখনো আমরা ইনক্লুসিভ এডুকেশন হিসেবে নাম দিয়ে এসেছি। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ে এটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যেই দেখি, যেখানে বিশেষ যোগ্যতা সম্পন্ন শিশুদের শিক্ষার বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন শাখার জ্ঞান, বিভিন্ন ব্রাঞ্চেসগুলো রয়েছে শিক্ষার, যেগুলো সম্পর্কেও এখানে ব্যবস্থা থাকে। এবং মূল্যায়ন, অর্থাৎ যে পরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটা বিদ্যালয়ের মধ্যে একটা প্রথাগত শিক্ষার মধ্যে ইভ্যালুয়েশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাও কিন্তু শিক্ষাবিজ্ঞানের একটা অন্যতম বিষয়। এখানে আমরা সমাজবিজ্ঞান এবং ইতিমধ্যে আলোচনা করেছি যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। সমাজে বসবাস করতে গেলে একটা বিদ্যালয়ের মধ্যে সমাজ হচ্ছে একটা ক্ষুদ্র সংস্করণ, সেটাও কিন্তু শিক্ষাবিজ্ঞানের একটা অন্যতম বিষয়, যেটাকে আমরা বলি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা সোশিওলজি অফ এডুকেশন। মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে পড়ানো হয়। শিক্ষা প্রশাসন, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। শিক্ষা অর্থনীতি অর্থাৎ এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স। শিক্ষার ইতিহাস অর্থাৎ এডুকেশনাল হিস্ট্রি। তুলনামূলক শিক্ষা, কম্পারেটিভ এডুকেশন। এখানে বিভিন্ন বিদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা তুলনামূলকভাবে আলোচনা করে দেখি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কতটা সঠিক নয়, বা সঠিক করতে গেলে আমাদের কি করা উচিত, এরকম বিভিন্ন বিষয় এখানে পড়ানো হয়। তারপরে রয়েছে পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স। সেই স্ট্যাটিস্টিক্সের মধ্য দিয়ে আমরা
বিভিন্ন রকমের গবেষণার কাজে ব্যবহার করি, এটাও কিন্তু এই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ দিক। তারপরে রয়েছে শিক্ষক শিক্ষণ, অর্থাৎ টিচার এডুকেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন এখানে, সেটা সেটা শিক্ষাবিজ্ঞানের অন্যতম বিষয়। অর্থাৎ যারা শিক্ষক হবেন তাদের ট্রেনিং কেমন হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি, কারিকুলাম এবং শিক্ষামূলক গবেষণা অর্থাৎ যেখানে রিসার্চ ইন এডুকেশন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু পরিধির মধ্যে রয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা একদম শেষের যদি আমরা কনক্লুশন বা এর একটা উপসংহার করার চেষ্টা করি, তাহলে দেখব যে শিক্ষা মানব প্রকৃতির লক্ষ্য এবং আদর্শের ব্যাখ্যা, শিক্ষা উপাদানগুলি পারস্পরিক নির্ভরতা, জাতীয় জীবনের সাথে এর সম্পর্ক এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং জ্ঞান তত্ত্বের সাথে শিক্ষার সম্পর্ক এবং তার প্রভাব বিশ্লেষণ করে সুসংহত বোধগম্যতা অর্জনে সহায়তা করা, শিক্ষা অনুশীলন, বহুমুখী দর্শন এবং সামাজিক প্রভাবের মধ্যকার গতিশীল আন্তঃপ্রক্রিয়ার মূল্যায়ন করে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গঠন করে এবং তাদেরকে ক্রমবর্ধমান পরিবর্তনশীল বিশ্বের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত করা। এই হচ্ছে শিক্ষার যে আজকে যে পরিধি নিয়ে আমি আলোচনা করলাম। আমি সেখানে উপসংহারে আমি বলতে চাই যে শিক্ষাবিজ্ঞান একটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। এখন দেখে নেওয়া যাক যে আলোচনাটা আজকে হলো, সেই আলোচনাটাকে আরও সুন্দর করে যদি শিক্ষার্থী বন্ধুদেরকে এই বিষয়টাকে অবগত করতে হয়, সেক্ষেত্রে কিছু প্রশ্নের মধ্য দিয়ে আমরা এটাকে আবার পর্যালোচনা করতে পারি। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কি শিক্ষা লাভ করা সম্ভব? অর্থাৎ শিক্ষা কি শুধুমাত্র প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে হয়? যদি সম্ভব হয় তার উদাহরণ দিন। সেখানে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে এগুলো কিন্তু আসতে পারে। এবং আমি বলেছি যে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যার ফলে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, তার বাইরেও শিক্ষা কিন্তু আমরা পেতে পারি এবং সেটা জন্ম থেকে মৃত্যু অবধি পেতে পারি। দ্বিতীয়ত হলো জীবনের অভিজ্ঞতা থেকে শেখার গুরুত্ব কতটা, অর্থাৎ আমরা যে জীবনব্যাপী শিক্ষার কথা বলেছি সেটাও গুরুত্বপূর্ণ। তারপরে সামাজিক শিক্ষার মাধ্যমে আমরা কিভাবে মূল্যবোধ অর্জন করতে পারি সেটাও আমরা আলোচনা করেছি। সামাজিক শিক্ষা কিভাবে আমাদেরকে মূল্যবোধ অর্জনে সাহায্য করে। আপনার মনে হয় যে কারিগরি শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত এবং কেন? আমরা বলেছি যে দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে কারিগরি বিদ্যায় দক্ষতা অর্জন করে তবেই আমরা বিদেশের বাজারে কাজ পেতে পারি। শিক্ষাই জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, এই বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিন। অর্থাৎ শিক্ষা যদি আমরা অন্তর্ভুক্ত হই, তাহলে আমরা আগামী দিনে আমাদের দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারি, এটাই এখানে গুরুত্বপূর্ণ। এবং আপনার মতে শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জন নাকি এটি ব্যক্তিত্ব উন্নয়নের একটি মাধ্যম? এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা এই বিষয়টা সম্পর্কে আরও বেশি নিজেকে অবগত এবং আরও নিজেকে আরও জ্ঞানসম্পন্ন করে তুলতে পারি। তাই এই বিভিন্ন প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। সবাইকে ধন্যবাদ।